আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের সাধারণ জ্ঞানের এই প্রতিযোগিতামূলক আয়োজন কুইজ কুইজ 2025-এ। আমাদের কুইজ প্রতিযোগিতায় আজকে উপস্থিত দুটি স্কুল, তারা কারা কারা যোগ দিয়েছেন সেই দলে, চলুন জেনে নিই। নুসরাত জাহান মিথিলা, মানিকনগর মডেল হাই স্কুল, 10ম শ্রেণী। ফারিয়া আফরিন শিফা, মানিকনগর মডেল হাই স্কুল, 10ম শ্রেণী। রাশিদুল ইসলাম, ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট, বনশ্রী শাখা, 8ম শ্রেণী। রাকিন রায়ন আহমেদ, ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট, বনশ্রী শাখা, 8ম শ্রেণী। একদিকে মানিকনগর মডেল হাই স্কুল ঢাকা, অন্যদিকে ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট, বনশ্রী শাখা, ঢাকা। তারা এসছেন এবং আজকের কুইজের এই প্রতিযোগিতায় তারা লড়াই করবেন। তার আগে আপনাদের জানিয়ে দিই আমাদের অনুষ্ঠানের নিয়ম। আমরা দুটো ভাগে ভাগ করি আমাদের এই কুইজ প্রতিযোগিতাকে। একটি হচ্ছে বিষয়ভিত্তিক রাউন্ড, আরেকটি হচ্ছে কুইক কুইজ রাউন্ড। আমরা বাংলাদেশ, খেলাধুলা, সাহিত্য, সংস্কৃতি, তথ্য প্রযুক্তি, বিজ্ঞান, ভূগোল, ইতিহাস, সাম্প্রতিক বিষয় থেকে প্রশ্ন করি। নম্বর দেবার বেলায় যেটা হয়, বিষয়ভিত্তিক রাউন্ডে প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকে 10 নম্বর, ভুল হলে জরিমানা 5। আর কুইক কুইজ রাউন্ডে সঠিক উত্তরের জন্য 5 নম্বর, ভুল হলে কোনো নম্বর কাটা যায় না। যারা আগে বাজার চাপবেন তারাই উত্তর দেবার সুযোগ পাবেন আগে, এই হচ্ছে নিয়ম। তো শুরু করি আমরা আমাদের আজকের কুইজ। রেডি? অলরাইট। তো শুরু হচ্ছে আমাদের বিষয়ভিত্তিক রাউন্ড এবং প্রথম বিষয়টি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দায়। ইউএনএফপিএ, জাতিসংঘের জনসংখ্যা তহবিল, তারা জনসংখ্যা বিষয়ক সর্বশেষ যে প্রতিবেদন, সেখানে তারা বলেছে যে 15 থেকে 64 বছর বয়সী কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা হচ্ছে 11,42,00,000। তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে যে বাংলাদেশে কর্মক্ষম সব মানুষ উপার্জনের সাথে সংযুক্ত নন। প্রশ্ন হচ্ছে, দেশে কর্মক্ষম বেকার মানুষের সংখ্যা কত? কর্মক্ষম মানুষের সংখ্যা, জি, সবার আগে মানিকনগর মডেল হাই স্কুল ঢাকা 22 লক্ষ। দেখে নিই আমাদের কম্পিউটার কি বলে। কম্পিউটার বলছে আমাদের দেশে বেকার মানুষের সংখ্যা হচ্ছে প্রায় 27 লাখ মানুষ আছেন এবং যেটা বলা হচ্ছে যে অপর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষার নিম্নমান, প্রশিক্ষণের ঘাটতি এবং অবকাঠামোগত ঘাটতির কারণে এই বেকারত্ব রয়েছে এবং বিপুল সংখ্যক মানুষের কর্মক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করতে পারছে না বলে বাংলাদেশ অনেক অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে পারত, সেই সুযোগটা বাংলাদেশ হারাচ্ছে। সুতরাং যত দ্রুত অবকাঠামোগত উন্নয়ন হবে, যত দ্রুত কর্মসংস্থান সৃষ্টি হবে, আমাদের দেশ অর্থনৈতিকভাবে তত বেশি এগিয়ে যাবে। আপনারা বলেছেন 22 লাখ, আমি ধরে নিচ্ছি কাছাকাছি বলেছেন। আর সুতরাং সঠিক উত্তর একেবারে এবং 10 নম্বর পেয়ে যাচ্ছেন মানিকনগর মডেল হাই স্কুল ঢাকা। ভেরি ওয়েল ডান। পরের প্রশ্ন বাংলাদেশ বিভাগ থেকে, দেখি কি থাকছে। দেখতে পাচ্ছি বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে প্রতি বছর বিশ্বে সড়ক দুর্ঘটনায় 11,90,000 মানুষ নিহত হন এবং বিশ্বের সড়ক দুর্ঘটনার 92% হয় নিম্ন ও মধ্যম আয়ের দেশে, মানে আমাদের মতো দেশগুলোর মধ্যেই দুর্ঘটনার হার বেশি। ওয়ার্ল্ড হেলথ র্যাঙ্কিং বলছে যে সড়ক দুর্ঘটনা কবলিত 183টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 106তম, মানে খারাপের দিক থেকে অনেক বেশি জায়গায় আছে। প্রশ্ন হচ্ছে, সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি মৃত্যুর শিকার হন কারা? ইয়েস, বাজার প্রেস করেছেন ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট, বনশ্রী। শিশু এবং বৃদ্ধরা। শিশু এবং বৃদ্ধরা তারা সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনার কবলে পড়েন। দেখা যাক, মানিকনগর মডেল হাই স্কুল ঢাকা, আপনারা কি উত্তর দেবেন? জি। আচ্ছা, আপনাদের উত্তর। কর্মজীবী মানুষ যারা প্রতিদিন যাতায়াত করে, এদের মধ্যে বিশেষত মোটরসাইকেল আরোহীরা। আচ্ছা, কর্মজীবী মানুষ যারা যাতায়াত করেন, বিশেষ করে মোটরসাইকেল আরোহী যারা, তারা বেশি দুর্ঘটনার কবলে পড়েন। আপনারা বলেছেন শিশু এবং বৃদ্ধরা বেশি পড়েন। দেখে নিই আমাদের কম্পিউটার কি বলছে। কম্পিউটার বলছে মৃত্যুর অর্ধেকেরও বেশি পথচারী, বাইসাইকেল এবং মোটর সাইকেল আরোহী। এবং 2025-এর জুনে বাংলাদেশের সড়ক দুর্ঘটনা ঘটেছে 689টি, তাতে মারা গেছেন 696 জন এবং 256টি মোটরসাইকেল দুর্ঘটনায় 228 জন মারা গেছেন, যা আমাদের মোট যে দুর্ঘটনায় মৃত্যুর হার, তার মধ্যে মোটরসাইকেলের কারণে 32.75% মানুষ বেশি মারা গেছে। এবং যদি দুর্ঘটনার হার বলি,
হারের মধ্যে মোটরসাইকেলের কারণে দুর্ঘটনা ঘটছে 31.75। এবং যেটা বলছে জরিপ যে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটছে ট্রাক, কাভার্ড ভ্যান, পিক আপ এবং বাসের সাথে ধাক্কা, চাপা এবং মুখোমুখি সংঘর্ষে। এবং যারা মারা যাচ্ছে তারা বেশিরভাগই মোটরসাইকেল চালকই কিশোর এবং যুবক। দুঃখিত ফজলুর রহমান আলিয়াল ইনস্টিটিউট বনশ্রী, আপনাদের উত্তরটা সঠিক না, কিন্তু আপনারা যেহেতু শিশু এবং বৃদ্ধদের কথা বলেছেন আপনাদের নম্বর কাটছে না, কিন্তু পূর্ণ 10 নম্বর পেয়ে যাচ্ছেন এপাশে মানিকনগর মডেল হাই স্কুল ঢাকা। ভেরি ওয়েল ডান। দেখা যাচ্ছে যে বাংলাদেশে বিভিন্ন কারণেই মোটরসাইকেলের ব্যবহার বাড়ছে, কিন্তু মোটরসাইকেল চালনা সঠিকভাবে না শেখার কারণে এবং মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে নিয়ম কানুনের তোয়াক্কা না করার কারণে দুর্ঘটনা ঘটছে এবং নতুন প্রাণ, নতুন জীবন শেষ হয়ে যাচ্ছে। বাংলাদেশ থেকে 2টি প্রশ্ন শেষ হয়ে গেল, চলে যাই আমাদের পরের বিষয়ে। ইতিহাস থেকে আসছে আমাদের প্রথম প্রশ্ন। দেখতে পাচ্ছি একটি মসজিদের ছবি। এই মসজিদটির নাম হচ্ছে ছোট সোনা মসজিদ, বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদ এটি, এবং এটি সুলতানি স্থাপত্যের রত্ন বলে এটাকে বলা হয়, আখ্যায়িত করা হয়। এর বাইরের দিকটা সোনালী রঙের আস্তরণ ছিল, সূর্য পড়লে এই রং সোনার মতো ঝলমল করতো, তাই এটির নাম ছিল সোনা মসজিদ। প্রশ্ন হচ্ছে ছোট সোনা মসজিদ বাংলাদেশের কোন জেলা, কোন উপজেলায় অবস্থিত? ইয়েস, বাজার প্রেস করছেন। এই পাশে মানিকনগর মডেল হাই স্কুল ঢাকা। এটি ঢাকা জেলায় অবস্থিত। ঢাকা জেলায় না, ঢাকা জেলায় নয়, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ না, এটার কোনোটাই নয়। ফজলুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট উত্তর দিতে চান আপনারা? জি, আপনাদের উত্তর বাগেরহাট। বাগেরহাটে। আচ্ছা দেখে নিই, বাগেরহাট নাকি এদিকে নারায়ণগঞ্জ বলেছেন লাস্টে, এদিকে কোনটা? আমাদের কম্পিউটার বলছে এটি হচ্ছে আসলে বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা। প্রাচীন বাংলার রাজধানী ছিল গৌড়, সেই জায়গাটি, এবং তারই উপকণ্ঠে এই মসজিদটি নির্মিত হয়েছিল সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসন আমলে 1494-1519 সালে। ওয়ালি মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি এই মসজিদটি নির্মাণ করেছিলেন এবং এটি হোসেন শাহ স্থাপত্য রীতিতে তৈরি। দুদলই ভুল উত্তর দিয়েছেন, দুদলের জরিমানা হয়ে যাচ্ছে 5 নম্বর করে। চলে যাই পরের প্রশ্নে, দেখি কি আছে ইতিহাস বিভাগ থেকে। দেখতে পাচ্ছি গবেষকরা, বিজ্ঞানীরা গবেষণা করছেন ইসলামের ইতিহাসে 8ম থেকে 13শ শতাব্দী পর্যন্ত সময়কালকে বলা হয় ইসলামের স্বর্ণযুগ। এ সময়ে মুসলিম বিশ্ব ব্যাপক বৈজ্ঞানিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতি সাধন করেছিল। বাগদাদ ছিল তখন পৃথিবীর বৃহত্তম শহর, যেখানে প্রতিষ্ঠিত হয়েছিল জ্ঞানের ভবন, হাউস অফ উইজডম, যেখানে মুসলিম বিশ্বের সব জায়গা থেকে পণ্ডিতরা বাগদাদে আসতেন, গবেষণার কাজ করতেন। এবং একজন আব্বাসীয় খলিফার শাসন আমলে ইসলামের এই স্বর্ণযুগের সূচনা হয়েছিল। প্রশ্ন হচ্ছে কোন আব্বাসীয় খলিফা? ইয়েস, সবার আগে বাজার প্রেস করছেন মানিকনগর মডেল হাই স্কুল ঢাকা। খলিফা হারুনুর রশিদ। আচ্ছা দেখে নিন, উত্তর সঠিক হলে 10, ভুল হলে জরিমানা 5, এবং আপনাদের জরিমানা 5 হচ্ছে না। উত্তর সঠিক উত্তর আব্বাসীয় খলিফা হারুনুর রশিদ। 786-তে তার জন্ম, 809 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিলেন। শাসন আমলে এই সময় সূচনা ঘটেছিল এবং পণ্ডিতরা বাগদাদে এসে জ্ঞানের ভবনের সাথে যুক্ত হয়ে তৎকালীন জগতের প্রাচীন শাস্ত্রীয় জ্ঞানকে আরবি এবং ফার্সি ভাষায় অনুবাদ করেছে। এবং সে সময়ে অ্যালজেব্রা থেকে শুরু করে অ্যালকেমি, কেমিস্ট্রি, এ সব কিছু আবিষ্কার হয়েছিল, তৈরি হয়েছিল, যাত্রা শুরু হয়েছিল এই হাউস অফ উইজডম, এবং সমস্ত মুসলিম বিজ্ঞানীরা এগুলো আবিষ্কার করেছে। ভেরি ওয়েল ডান। 10 নম্বর চলে গেল মানিকনগর মডেল হাই স্কুল ঢাকার খাতায়, আর তার সাথে শেষ হয়ে গেল ইতিহাস থেকে 2টি প্রশ্ন। চলে যাই পরের বিষয়। বিজ্ঞান ও প্রযুক্তি থেকে প্রথম প্রশ্ন আসছে। আচ্ছা, আমরা একটা ল্যাবরেটরির ছবি দেখছি যেখানে রাসায়নিক বিভিন্ন পদার্থ রয়েছে। তো যদি দেখি যে এক রাসায়নিক বিক্রিয়ার সময় চারপাশ গরম হয়ে উঠছে, তাহলে আমরা বুঝে নিই যে এতে শক্তি নির্গত হয়েছে। তাপ হচ্ছে শক্তি। আবার এমন কিছু বিক্রিয়া আছে যা ঘটার জন্যে বাহ্যিক শক্তি চায়, এক্সটার্নাল ফোর্স চায়।
প্রশ্ন হচ্ছে এই দুই ধরনের বিক্রিয়ার নাম কি এবং এদের মধ্যে পার্থক্য কি? ইয়াস, সবার আগে আবারও মানিকনগর মডেল হাই স্কুল। তাপোৎপাদী তাপহারী বিক্রিয়া। এই বিক্রিয়ার ক্ষেত্রে এক জায়গায় তাপ উৎপন্ন হয়, অন্য ক্ষেত্রে তাপ হচ্ছে নির্গমন হয়। একে আমরা লাসাতেলিয়া নীতি দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি। এখানে যদি তাপ বেশি থাকে অর্থাৎ তাপ উৎপন্ন হয় তাহলে ডেল এইচ এর মান ঋণাত্মক হয়, আর যদি তাপ হারি হয় সেক্ষেত্রে ডেল এইচ এর মান ধনাত্মক হয়। অলরাইট, দেখে নিই, খুবই কঠিন উত্তর দিয়েছেন। এত কঠিন উত্তর আমাদের কম্পিউটার কি বলে দেখে নিই। কম্পিউটার বলছে যেসব বিক্রিয়া তাপ নির্গত হয় সেগুলো এক্সোথার্মিক বিক্রিয়া, যেমন মোমবাতি জ্বালানো। আর যেসব বিক্রিয়া তাপ শোষণ করতে হয় সেগুলো হচ্ছে এন্ডোথার্মিক বিক্রিয়া, যেমন বরফ গলা বা ফটোসিনথেসিস। একটাতে শক্তি দেয়, অন্যটাতে শক্তি নেয়। আপনারা যে ব্যাখ্যা দিয়েছেন সে ব্যাখ্যা একেবারে সঠিক, পেয়ে যাচ্ছেন 10 নম্বর। ভেরি ওয়েল ডান। চলে যাই বিজ্ঞান বিভাগের পরের প্রশ্নে, দেখি এবার ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট উত্তর দিতে পারেন কিনা। পরের প্রশ্ন আসছে পর্দায়। আমরা যখন ইন্টারনেটে কিছু সার্চ করি কয়েক সেকেন্ডের মধ্যেই সেটা আমাদের কম্পিউটার বা আমাদের মোবাইল ডিভাইসে চলে আসে। প্রশ্ন হচ্ছে যে আমরা সার্চ করলাম, এটা আমার কাছেই কেন এলো, কেন আরেকজনের কাছে যায় না ভুল করে, তাই না? যেমন চিঠি যখন আসে, চিঠি আমার কাছেই আসে, আরেকজনের কাছে কেন ভুল করে চিঠি চলে যায় না? বা আমরা যখন জিমেল আমরা কাউকে পাঠাই, কেন তার কাছে যায়? বা আমাকে কেউ যদি জিমেল ইমেল পাঠায়, আমার কাছেই কেন আসে, অন্য কোথায় যায় না কেন? কি কারণটা কি, কি ব্যাখ্যাটা কি? ইয়েস, ব্যাখ্যার জন্য আবারও পাশে রয়েছে মানিকনগর মডেল হাই স্কুল, ঢাকা। এক্ষেত্রে আমরা সার্ভারের সহায়তা নেই। সেক্ষেত্রে ইন্টারনেট নামের একটি জাল আছে এবং রাউটার আছে। এখন আমরা যখন কোনো কিছু সার্চ করে সেটা নিতে চাচ্ছি ডিভাইসে, তখন একটি নির্দিষ্ট ঠিকানা পৌঁছে যাচ্ছে এবং ওই ঠিকানাটা কি? বিভিন্ন এই ঠিকানাটা হচ্ছে আমার কম্পিউটারের একটা ঠিকানা। কি এই ঠিকানা বলে এটাকে? এটাকে ডেটা প্যাকেটের মাধ্যমে বিভক্ত হয়ে হয়ে আমার কম্পিউটারে চলে আসে। এ কারণেই অন্য কোথাও যায় না, আমার কম্পিউটারেই আসে। আচ্ছা, আমি ঠিকানাটা কি এটা জানতে চাচ্ছি, মানে বা কোনটাকে ঠিকানা বলে? আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস। আচ্ছা, অনেক কঠিন বলেছেন, দেখে নিই ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট কি উত্তর দেন। মূলত টপোলজির মাধ্যমে সকল ডিভাইসগুলো একে অপরের সাথে যুক্ত থাকে। বিভিন্ন ধরনের টপোলজি রয়েছে। তো যখন একটা ডিভাইস কোনো তথ্য দেয় তো তখন স্টার টপোলজি সহ বিভিন্ন টপোলজির মাধ্যমে একটা ডিভাইসের থেকে সেই ডিভাইসেই যায়, সেটা আইপি অ্যাড্রেসের মাধ্যমে হয়। এটা এমন। আচ্ছা, আইপি অ্যাড্রেসের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এই তো। এবং আইপি অ্যাড্রেস দেওয়া থাকলে আমরা যখন সার্চ করছি তখন সেটা আমাদের আইপি অ্যাড্রেসেই পাঠাচ্ছে। ওকে, দেখে নিই কম্পিউটার কি বলছে। কম্পিউটার বলছে প্রতিটি অনলাইন ডিভাইসের একটি বিশেষ ঠিকানা থাকে, যেটা হচ্ছে আইপি অ্যাড্রেস, যেটা ছাড়া তথ্য আদান প্রদান সম্ভব না। এই ডিজিটাল ঠিকানাটাই হচ্ছে আইপি ঠিকানা বা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। প্রত্যেকটা ডিভাইসের জন্য একটি ইউনিক নম্বর দেওয়া হয়, যেটাকে অনলাইন তাকে শনাক্ত করে এবং সার্ভার এই ঠিকানায় সেটিকে পাঠিয়ে দেয়, যেভাবে ডাকঘর পাঠায়। তারপর আমরা যখন কোনো একটা রাউটার থেকে কোনো একটা নেটওয়ার্কে যখনই আমরা লগ ইন করি তখনই আমাদের ডিভাইসে একটা ঠিকানা তৈরি হয়ে যায়, আইপি অ্যাড্রেস তৈরি হয়ে যায়। এবং যখন আমরা সার্চ করতে থাকি, আমরা যখন গুগলে গিয়ে সার্চ দিই বাংলাদেশ, তখন করে কি ইন্টারনেট সাথে সাথে প্রথমে আগে দেখে যে কে চেয়েছে, ঠিকানাটা কি, কোন ঠিকানা থেকে এই তথ্যটা চেয়েছে, সে এটা নেয়, নিয়ে সে সমস্ত ওয়েব থেকে যেসব ওয়েবে বাংলাদেশ সম্পর্কিত তথ্য আছে সেখান থেকে সে কালেক্ট করে এই যে আমাদের ঠিকানাটা সংগ্রহ করেছিল এখানে পাঠিয়ে দেয় বাংলাদেশের সমস্ত তথ্য। সো যখন সে সার্চ ইঞ্জিন কাজ শুরু করে তখন আগেই আমাদের আইপি অ্যাড্রেস অর্থাৎ আমাদের ঠিকানাটা, ডিভাইসের ঠিকানাটা নিয়ে নেয় এবং আমাদের ডিভাইস থেকে আমরা যা চেয়েছি সেটা আমাদের সেই ঠিকানায় পাঠিয়ে দেয়। সেই কারণেই আমরা যা চাই এক্স্যাক্টলি সেটাই দেখতে পাই, কারণ সেটাই আমাদেরকে ইন্টারনেট সার্ভার প্রোভাইড করে আমাদের ঠিকানা। ভেরি ওয়েল ডান। দুদলই দিয়েছেন সঠিক উত্তর, দুদলই পেয়ে যাচ্ছে 10 নম্বর করে। শেষ হয়ে গেল বিজ্ঞান বিভাগ থেকে দুটি প্রশ্ন। চলে যাই আমাদের পরের বিষয়ে। শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে আসছে আমাদের প্রথম প্রশ্ন। লালন সাহেবের একটা গান আমরা শুনবো, বলতে হবে এই গানটির শিরোনাম কি, প্রথম লাইনগুলো কি। ঠিক আছে, আগে আমরা গানটা শুনি।
লালন সাহাজির একটি দার্শনিক গান, ওনার সব গানই দর্শনের গান এবং সব গানই সৃষ্টিকর্তার প্রতি তার আকুতি, সৃষ্টিকর্তার প্রতি তার নিবেদন, এবং এই গানেও তাই। বিখ্যাত একটি গান, গানটি গিয়েছেন আমাদের প্রখ্যাত লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিন, তার গাওয়া এই গান। তারপর শুনবেন, কারো জানা আছে এটা প্রথম লাইন? জি না। শিরোনামটা জানা নেই। অসংখ্যবার আমরা বাংলাদেশ টেলিভিশনে গানটা শুনেছি, বিভিন্ন অনুষ্ঠানে শুনেছি। দেখি তাহলে আমাদের কম্পিউটার কি বলে। আমি অপার হয়ে বসে আছি, ওগো দয়াময়, পারে লয়ে যাও আমায়। আমি অপার মানে আমাকে কেউ এপার থেকে ওপারে নিয়ে যাচ্ছে না। আমার যে জীবন, এই জীবন থেকে আমাকে তোমার দয়ার জীবনে, তোমার রহমতের জীবনে নিয়ে যাচ্ছে না, তুমি আমাকে তোমার রহমতের জীবনে নিয়ে যাও, তোমার কাছে আমাকে নিয়ে যাও, সেই প্রার্থনা করছেন তিনি। সৃষ্টিকর্তার সান্নিধ্য প্রার্থনা করছেন এই গানের মধ্যে। অলরাইট, লালন সাজি থেকে চলে যাই আমাদের পরের প্রশ্নে, দেখি কি আছে শিল্প সাহিত্য সংস্কৃতিতে। দেখতে পাচ্ছি একজন ভদ্রলোককে, তাকে বলা হয় রূপকথার গল্প লেখার জন্যে সবচেয়ে বিখ্যাত মানুষ, এবং তিনি লিখেছেন লিটল মারমেইড, আগলি ডাকলিং, দ্য স্নো কুইন, এম্পারারস নিউ ক্লোথস। তিনি শিশুদের জন্য 150-রও বেশি রূপকথা লিখেছেন। আমরা কোন বিখ্যাত সাহিত্যিকের কথা বলছি, যার ছবি দেখতে পাচ্ছি? আমরা প্রত্যেকেই ছোটবেলায় প্রত্যেকেই তার লেখা রূপকথার গল্প শুনে এবং পড়ে বড় হয়েছে। লিটল মারমেইড, আগলি ডাকলিং, স্নো কুইন, এম্পায়ার্স নিউ ক্লোথ, মনে হয় মনে পড়ছে, আমাদের দুধারেরই। চলে যাই কম্পিউটারের কাছে। তিনি হচ্ছেন হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন। হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন 1805 সালে জন্ম, 1875 সালে তিনি মারা যান। বিখ্যাত ডেনিশ লেখক, ডেনমার্কে তার জন্ম। তিনি নাট্যকার, ভ্রমণ কাহিনী ও ঔপন্যাসিক এবং কবিও ছিলেন, এবং সবগুলো তার সৃষ্টির মধ্যে রয়েছে মানবিক অনুভূতি, সাধারণ মানুষের জীবন, মানুষের উত্থান পতন, এগুলো রয়েছে। এবং শিশুরা তার লেখার গুণমুগ্ধ পাঠক, এমনকি বড়রাও। হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন, তাকে বলা হয় রূপকথার জাদুকর, তার শিরোনামটাই সেটা। অলরাইট, আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে দুটি প্রশ্ন শেষ হয়ে গেল। চলে যায় পরের বিষয়। ভূগোল থেকে আসছে প্রথম প্রশ্ন। বিশ্বজুড়ে ভৌগোলিক তথ্য ব্যবস্থা বর্তমানে খুবই জনপ্রিয়, যেটাকে বলা হয় GIS, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, GIS। এটা ভূপৃষ্ঠের কোনো স্থান সম্পর্কিত তথ্য উপাত্ত সংগ্রহ করে এবং সেটাকে সংরক্ষণ করে। এটাই হচ্ছে এই প্রযুক্তি GIS। এবং সারা বিশ্বে এখন এই GIS ব্যবহার করে ভূমি ব্যবস্থাপনা করা হয়, এমনকি আমাদের দেশেও এখন GIS ব্যবহৃত হচ্ছে, এটি করে ভূমি ব্যবস্থাপনা করা হচ্ছে। প্রশ্ন হচ্ছে, এই যে GIS এর মাধ্যমে আমরা কি কি ধরনের তথ্য পেতে পারি? ইয়েস, বাজার প্রেস করেছেন মানিকনগর মডেল হাই স্কুল, ঢাকা। আমরা জিআইএস এর মাধ্যমে ভৌগোলিক তথ্য ব্যবস্থায় চারণভূমি নির্ণয় করতে পারি, মানব বসতির অবস্থান নির্ণয় করতে পারি। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে জাহাজের অবস্থান নির্ণয়েও এটি আমাদের কাজে লাগে। এছাড়া আমরা আমাদের ভৌগোলিক বিভিন্ন বিষয়াদি হালনাগাদ করতে পারি এবং সে সকল তথ্য খুব সহজেই সংরক্ষণ করে তুলে ধরতে পারি। দেখা যাক আমাদের কম্পিউটার কি বলে, GIS দিয়ে কি এত কিছু করা সম্ভব কিনা। আমাদের কম্পিউটার বলছে GIS হচ্ছে ডিজিটাল মানচিত্র কেবল নয়, এটার মাধ্যমে আমরা যে কোনো ভৌগোলিক বৈশিষ্ট্য, জনসংখ্যা, তাত্ত্বিক তথ্য, আবহাওয়ার ধরন এবং আরও অনেক কিছু, জমিটা কেমন, জমির মাটিটা কেমন, এই জায়গার এই সময়ে আবহাওয়াটা কেমন হবে, কোথায় নদী আছে, কোথায় খাল আছে, একেবারে স্পেসিফিক্যালি এটা আমাদেরকে
দেখাতে পারে, কেবলমাত্র জমির মাপ না, কেবল মানচিত্র না, তার সাথে মাটির ধরন থেকে শুরু করে আবহাওয়া, কি ধরনের লোকেরা থাকে, কত লোক থাকে, কখন থাকে, কোন সময় থাকে, এই সম্পূর্ণ তথ্য পাওয়া যায় এই জিআইএস সিস্টেমে। সারা পৃথিবীতে এখন উন্নত বিশ্বে যারা আছেন তারা জিআইএস এর মাধ্যমে তাদের ভূমির সমস্ত হিসাব রাখেন এই সিস্টেম, ইনফরমেশন সিস্টেম তাদের এটি। ভেরি ওয়েল ডান, চমৎকার উত্তর দিয়েছেন মানিকনগর মডেল হাই স্কুল ঢাকা এবং পেয়ে যাচ্ছেন 10 নম্বর। পরের প্রশ্ন আসছে আমাদের ভূগোল বিভাগ থেকে। দেখতে পাচ্ছি কয়লার ছবি। দিঘিপাড়া, দিঘিপাড়া হচ্ছে দেশের দ্বিতীয় কয়লা খনি যেখান থেকে কয়লা তোলার উদ্যোগ গ্রহণ করা হয়। 1995 সালে এই কয়লা খনিটি আবিষ্কার করে আমাদের ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর। আবিষ্কারের 22 বছর পর বাংলাদেশ সরকার 2017 সালে এই খনিটি উন্নয়নের উদ্যোগ নেয় এবং ধারণা করা হচ্ছে যে এখানে বিভিন্ন স্তরে যে কয়লা রয়েছে সেটি হচ্ছে 865 মিলিয়ন টন কয়লা মজুদ আছে। প্রশ্ন হচ্ছে এই যে দিঘিপাড়া কয়লা ক্ষেত্র যেখানে 865 মিলিয়ন টন কয়লা রয়েছে এটি বাংলাদেশের কোন জেলা? ইয়েস, সবার আগে বাজার প্রেস করছেন ফয়জুর রহমান, আইডিয়াল ইনস্টিটিউট বনশ্রী শাখা, দিনাজপুর। দিনাজপুর। ভেরি ওয়েল ডান। দেখে নিই আপনারা উত্তর দিচ্ছেন। জি, জি, দিনাজপুর। আপনারা বলছেন দিনাজপুর, শিওর? জি। দেখে নেই আমাদের কম্পিউটার কি বলে। আমাদের কম্পিউটার বলছে এটি হচ্ছে দিনাজপুর। অ্যাবসলিউটলি রাইট, ভেরি ওয়েল ডান। দিনাজপুরের নবাবগঞ্জ ও হাকিমপুর উপজেলায় এই দিঘিপাড়া কয়লা খনিটি অবস্থিত এবং এই কয়লা খনিতে শুধু যে কয়লা আছে তা না, এতে 200 টন সিলিকা বালু এবং সাদা মাটি আছে। সিলিকা বালু এবং সাদা মাটি এটা গ্লাস ফ্যাক্টরিতে ব্যবহৃত হয়, সিলিকা দিয়ে কাঁচ তৈরি হয় এবং সাদা মাটি দিয়ে সিরামিক তৈরি হয়। তো আমাদের খনিজ সম্পদও আমাদের দেশ যথেষ্ট সমৃদ্ধ। এখন সময় হচ্ছে যে খনিজ সম্পদগুলো যথাযথভাবে উত্তোলন করা এবং সেটির যথাযথ ব্যবহার করা, তাহলেই আমাদের দেশ অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ হয়ে উঠবে। ভূগোল বিভাগ থেকে 2টি প্রশ্ন শেষ হয়ে গেল। এরপরে আমাদের শেষ বিষয় খেলাধুলা। খেলাধুলা থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দায়। আমরা দেখতে পাচ্ছি প্রেসিডেন্ট ট্রাম্প এই সম্প্রতি হয়ে যাওয়া ফিফার ক্লাব টুর্নামেন্টের যে ট্রফি আছে সেটি তিনি ধরে আছেন। নর্মালি যেটা হয় যে ফিফার যে কোনো টুর্নামেন্টে আসল ট্রফিটি যারা চ্যাম্পিয়ন হয় তাদেরকে দেওয়া হয়, তারা কিছুক্ষণ এটা নিয়ে উৎসব করে, তারপরে বাসায় যাওয়ার সময় তাদের কাছ থেকে আসল ট্রফিটা রেখে দেয় এবং তাদেরকে রেপ্লিকা দিয়ে দেয়। কিন্তু এবারে যেটা হলো যে ফিফা ক্লাব বিশ্বকাপের যখন ফাইনাল খেলা হয়েছে যেটা চেলসি জয়লাভ করলো, সেখানে এই আসল ট্রফিটাই দেওয়া হয়নি, তার বদলে রেপ্লিকা ট্রফি দেওয়া হয়েছে উৎসবের সময়ও এবং নিয়েও গেছে চেলসি এই রেপ্লিকা ট্রফি। প্রশ্ন হচ্ছে তাহলে আসল ট্রফিটা কি হলো, কোথায় গেল আসল ট্রফিটা? সবার আগে ফয়জুর রহমান, আইডিয়াল ইনস্টিটিউট বনশ্রী শাখা, আপনাদের উত্তর। আসল ট্রফিটি ট্রাম্পের অফিসে রয়েছে। দেখি কম্পিউটার কি বলে। কম্পিউটার বলছে মূল ট্রফিটি যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওভাল অফিসে রয়ে গেছে। ফিফা ক্লাব বিশ্বকাপ শুরুর আগে মার্চ মাসে এই ট্রফি উন্মোচনের জন্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওভাল অফিসে নিয়ে গিয়েছিলেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং তখন প্রেসিডেন্ট তার ওভাল অফিসে রেখে দিয়েছেন এবং কথা ছিল যে যেদিন ফাইনাল খেলা হবে সেদিন এই ট্রফিটি নিয়ে যাওয়া হবে নিউ জার্সিতে এবং সেখানে তুলে দেওয়া হবে। কিন্তু পরে নাকি ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছেন যে তাকে নাকি বলা হয়েছে যে না ঠিক আছে এটা আপনার কাছেই থাক, আমরা আরেকটা রেপ্লিকা বানাচ্ছি, আমরা রেপ্লিকাটাই ওখানে দিয়ে দেব। এখন ঘটনা আসলে কি ডোনাল্ড ট্রাম্প রেখে দিয়েছেন নাকি ফিফাই ডোনাল্ড ট্রাম্পকে উপহার দিয়েছে সেটা অবশ্য এখনও জানা যায়নি। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের অফিসে থাকার জন্যে মূল প্রতিযোগিতায় বা ফাইনাল খেলায় বিজয়ীর হাতে অরিজিনাল ট্রফিটা ওঠেনি, উঠেছিল রেপ্লিকা। অ্যাবসলিউটলি রাইট আনসার, ফয়জুর রহমান, আইডিয়াল ইনস্টিটিউট, পুরো 10 নম্বর। পরের প্রশ্ন খেলাধুলা থেকে, দেখি এবারে উত্তর দিতে পারেন কিনা ফয়জুর রহমান। আমাদের পরের প্রশ্ন আসছে পর্দায়। লিভারপুলের 28 বছর বয়সী পর্তুগিজ ফুটবলার ডিয়েগো জোতা সম্প্রতি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। 2020 সালে উলভস থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন জোতা এবং তখন থেকে তার জার্সি নাম্বার ছিল 20।
182 ম্যাচে তিনি 65 গোল করেছেন এবং বিভিন্ন কাপ জয় করতেও তিনি সাহায্য করেছেন। লিভারপুল জোতার স্মৃতি সংরক্ষণে একটি সিদ্ধান্ত নিয়েছে। প্রশ্ন হচ্ছে কি সেই সিদ্ধান্ত? সবার আগে বাজে প্রেস করছেন ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট। তারা এই 20 নম্বর জার্সিটাকে রিটায়ারমেন্ট করার সিদ্ধান্তটা নিয়েছে। এটা মানে কি রিটায়ারমেন্ট? রিটায়ারমেন্ট মানে এরপরে যত প্লেয়ারই যোগদান করুক, যত প্লেয়ারই সাইন করুক, কেউ হচ্ছে কি এই 20 নম্বর জার্সিটা নিতে পারবে না। আচ্ছা, এই 20 নম্বর জার্সি পরে খেলতে পারবে না, না? কেউ আর খেলতে পারবে না। আচ্ছা, দেখি আমাদের কম্পিউটার কি বলছে। আমাদের কম্পিউটার বলছে জোতা স্মৃতিকে চিরস্থায়ী করতে অবসরে গেছে 20 নম্বর জার্সি লিভারপুল, অর্থাৎ আর কেউ কখনো এই 20 নম্বর জার্সি পরে খেলতে পারবে না। জোতার স্মরণে এই 20 নম্বর জার্সিকে অবসরে পাঠানো হচ্ছে। অ্যাবসলিউটলি রাইট আনসার, ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট আবারও 10 নম্বর আপনাদের দলের খাতায়। এবং এর সাথে সাথে শেষ হয়ে গেল খেলাধুলা বিভাগ থেকে প্রশ্ন এবং বিষয় ভিত্তিক রাউন্ড থেকে প্রশ্ন। অনেকক্ষণ ধরেই প্রশ্ন উত্তরের পালা চলছে, এবার সময় একটু গল্প করার। গল্প করব মানিকনগর মডেল হাই স্কুল ঢাকার। প্রথমে নুসরাত জাহান মিথিলার সাথে। নুসরাত জাহান, আপনার ভবিষ্যতের স্বপ্ন কি? আমার ভবিষ্যতের স্বপ্ন হচ্ছে আমি একজন আর্মি অফিসার হব এবং দেশের সেবা করব। আচ্ছা, আর্মি অফিসার হবার জন্য ইচ্ছে করলো কেন? কারণ আমি ছোট থেকেই ওদেরকে যখন দেখতাম আমার মনে হতো ওরা আমার আইডল হতে পারে। ওদেরকে কেন যেন আইডল মনে হতো। ওদের চলাফেরা, ওদের কাজ, অঙ্গভঙ্গি সব কিছুতেই আমি আকর্ষিত হয়েছি। বাহ, সেই জন্য আপনার আমার ডিসিপ্লিনের প্রতি আপনার একটা জি। প্রবল আগ্রহ আছে, সেজন্যই আপনি ডিসিপ্লিন পেশায় যেতে চান। ভেরি ওয়েল ডান। ফারিয়া আফরিন শিফা, আমি বড় হয়ে একজন কার্ডিওলজিস্ট হতে চাই। কেননা কার্ডিওলজিস্ট। জি। একেবারে সবাই বলে ডাক্তার হবো, কিন্তু আপনি কার্ডিওলজিস্ট হতে চান কেন? কেননা বর্তমান বাংলাদেশে হার্টের সমস্যা খুবই বৃদ্ধি পাচ্ছে, তবে এর অনুপাতে আমাদের চিকিৎসকের সংখ্যা খুবই কম। শুধুমাত্র 45 থেকে 50 জন চিকিৎসক মানে নিজ থেকে সার্জারি করতে পারেন। তো যার কারণে রোগীদের উপর একটা অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। আমি এই চাপটা কিছুটা হলেও লাঘব করতে চাই, যে কারণে আমি একজন কার্ডিওলজিস্ট হতে চাই। এটা খুব চমৎকার একটা ব্যাপার যে আপনি এতদূর ভেবেছেন যে আমাদের দেশে কার্ডিওভাস্কুলার সার্জন কম আছেন এবং আমাদের জি। এই ধরনের ডাক্তার আরও বেশি দরকার, সার্জন দরকার, এবং সেখানে আপনি আপনার নিজেকে দেখতে চান। খুবই ভালো একটা ব্যাপার। তো মানিকনগর মডেল হাই স্কুল ঢাকা সম্পর্কে যদি একটু বলেন, এবং আপনাদের স্কুলের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, কো কারিকুলার অ্যাক্টিভিটিস কী কী আছে? 1996 সালে প্রতিষ্ঠিত মানিকনগর মডেল হাই স্কুল মুগদা থানার একটি স্বনামধন্য স্কুল। আমাদের স্কুলে দুটি একাডেমিক ভবন রয়েছে এবং রয়েছে একটি সুবিস্তীর্ণ মাঠ। এছাড়াও কম্পিউটার, আইসিটি, এছাড়াও বিজ্ঞান সম্বন্ধ জ্ঞান পাওয়ার জন্য আমাদের একটি কম্পিউটার ল্যাব, একটি বিজ্ঞানাগার রয়েছে। আমরা প্রতি সপ্তাহে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে থাকি এবং আমাদের স্কুলের সবচেয়ে চমকপ্রদ বিষয় হচ্ছে আমাদের শিক্ষকেরা খুবই বন্ধুসুলভ এবং তারা আমাদের সকল রকমের সহযোগিতা করে থাকে, যে জন্য বলতে পারি মানিকনগর মডেল হাই স্কুল নিঃসন্দেহে একটি আদর্শ স্কুল। আরে বাহ, শুনে খুব ভালো লাগলো। এই ধরনের কাজকর্ম যদি চলে এবং প্রতি সপ্তাহে বলছেন যে আপনাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হয়, জি। এটা খুবই আনন্দের ব্যাপার। দেখা যায় যে বেশিরভাগ স্কুলই হয়তো বছরে বা হয়তো 2-3 বার কার্যক্রম করে, কিন্তু প্রতি সপ্তাহে ক্লাব কার্যক্রম চালানোটা আসলে সবচেয়ে বেশি জরুরি। অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো আপনাদের সাথে গল্প করে। গল্প করতে চাই ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট বনশ্রী শাখার সাথে। আপনাদের স্কুল সম্পর্কে তো আমরা মোটামুটি সবাই জানি, নাম করা একটি স্কুল। আপনাদের স্কুলের কথা জানবার আগে জানতে চাইবো আপনাদের সম্পর্কে। রাশিদুল ইসলাম 8ম শ্রেণীতে পড়ছেন, আপনার সম্পর্কে জানতে চাই, আপনি কি হতে চান বড় হয়ে? আমি মূলত বড় হয়ে একজন চিকিৎসক হতে চাই। মূলত আমাদের দেশে সবাই মূলত শহরাঞ্চলে বিভিন্ন চিকিৎসার পেশায় নিয়োজিত থাকতে চায় বড় হয়ে, কিন্তু আমি চাই যে আমি বিভিন্ন গ্রামাঞ্চলে বিভিন্ন ধরনের চিকিৎসামূলক কর্মকাণ্ড চালিয়ে এদেশের মানুষকে চিকিৎসা সম্বন্ধে জ্ঞান দিতে চাই। এবং আমি যখন আমি 6ষ্ঠ শ্রেণীতে পড়ি তখন থেকে আমার বায়োলজির সাইডটা খুব ভালো লাগে। ভেরি গুড রাশিদ, আপনার ভাবনা খুবই ভালো, খুবই মহান। সো রাকিন রায়ান আহমেদ, আপনার কি স্বপ্ন? আমি একজন বড় হয়ে সমাজ বিজ্ঞানী হতে চাই। সমাজবিজ্ঞানী? কি হবে সমাজবিজ্ঞানী হয়ে? আমাদের এখনো মানে বাংলাদেশে দেখা যায় যে সমাজে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়, লড়াই সহ বিভিন্ন সমস্যা দেখা যায়। এগুলো আমি একজন সমাজ বিজ্ঞানী হয়ে এগুলো সমাধান করতে চাই। ঠিক তাই, আমরা সবাই বিভিন্ন পেশায় যাই,
কিন্তু সমাজের যে সমস্যাগুলো রয়েছে, নীতি নৈতিকতার যে ব্যবস্থা রয়েছে, সমাজ ব্যবস্থা রয়েছে, সিস্টেম রয়েছে, প্রসেস রয়েছে, সেটা নিয়ে কেউ কাজ করে না। এবং সেই জায়গাটাই আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা অনেকে অনেক কিছু হতে পারি, কিন্তু যদি সিস্টেম না থাকে, প্রসেস না থাকে, নীতি নৈতিকতা যদি না থাকে, তাহলে আমরা কেউই সঠিকভাবে কাজ করতে পারবো না। সেটা খুব জরুরি। খুব ভালো যে আপনি সমাজবিজ্ঞানী হবার ব্যাপারে ভেবেছেন। তো আপনাদের স্কুলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সম্পর্কে যদি আমাকে কিছু বলেন। আমি যদি প্রথমেই বলতে চাই যে আমাদের স্কুলের সব থেকে সম্মানী যে মানে ক্লাব ফ্যাসিলিটির মধ্যে রয়েছে আমাদের স্কাউট গ্রুপ, যেটা পুরো বাংলাদেশের মধ্যে অনেক সুনাম অর্জন করেছে। তাছাড়া আমাদের ইংলিশ ক্লাব, ডিবেটিং ক্লাব, বাংলা ক্লাব, সায়েন্স ক্লাব, আইসিটি ক্লাব, তারপরে কম্পিউটার ক্লাব, এগুলো নিয়মিত তাদের কার্যক্রম পরিচালনা করছে। কমিটির মাধ্যমে তারা বিভিন্ন ধরনের স্টুডেন্টদেরকে সদস্য করে তারা বিভিন্ন ধরনের কার্যক্রম চালানো হচ্ছে। আর বাহ, আর তাছাড়া আমাদের প্রতি 6 মাসেই স্কুল প্রতিযোগিতা হয় বিভিন্ন ধরনের ক্লাবের আয়োজনে। তো এই ব্যাপারে বলতে চাই যে আমাদের ক্লাব ফ্যাসিলিটিস এবং কো কারিকুলার অ্যাক্টিভিটিসের দিক দিয়ে ফজলুর রহমান অনেক এগিয়ে। বাহ, চমৎকার। এবং আমরা সবসময় যেটা বলি সেটা হচ্ছে যে পড়াশোনা তো নিশ্চয়ই লাগবে, কিন্তু আমাদের ব্যক্তি জীবনে এগিয়ে যেতে হলে পড়াশোনা 50%, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস 50%। এটা যারা করতে পারবে তারা সবার চেয়ে এগিয়ে যাবে। অলরাইট, তো আবার চলে যাই আমাদের প্রশ্নোত্তরের পালায়। কুইক কুইজ, 1 মিনিট সময় 10টি প্রশ্ন, এবং প্রথমেই সুযোগ পাচ্ছেন ফজলুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট বনশ্রী শাখা। 10টি প্রশ্ন করব, প্রতিটির জন্য সঠিক হলে 5 নম্বর, ভুল হলে জরিমানা হবে না। রেডি? ফজলুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট, আপনাদের প্রশ্ন শুরু হচ্ছে এখন। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 5 জুন। বাংলাদেশের বৃহত্তম সমুদ্র বন্দর? 5। মুক্তিযুদ্ধে বাংলাদেশে কয়টি সেক্টর ছিল? 11। ভারত ও মিয়ানমারের সীমান্ত কোন জেলায়? বান্দরবন। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল এসডিজি কয়টি? 5। পৃথিবীর শক্তির প্রধান উৎস? সূর্য। বেল্ট অ্যান্ড রোড কার্যক্রমের উদ্যোক্তা কোন দেশ? 5। জুলিয়াস সিজার কোন সাম্রাজ্যের সম্রাট ছিলেন? 5। ভারত ও পাকিস্তান বিভক্তকারী সীমারেখার নাম? মানুষের শরীরের রক্তের গ্রুপ কয়টি? 5। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 5 জুন। বাংলাদেশের বৃহত্তম সমুদ্র বন্দর? চট্টগ্রাম। চট্টগ্রাম। মুক্তিযুদ্ধে বাংলাদেশের কয়টি 11টি। সেক্টর? 11টি। ভারত মিয়ানমারের সীমান্ত? বান্দরবন। বান্দরবান। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল এসডিজি মোট কতটি? 11টি। 11টি। পৃথিবীর শক্তির প্রধান উৎস? সূর্য। বেল্ট অ্যান্ড রোড কার্যক্রমের উদ্যোক্তা কোন দেশ? 5। জুলিয়াস সিজার কোন দেশের সম্রাট? ফ্রান্স। ফ্রান্স। ভারত ও পাকিস্তান বিভক্তকারী সীমারেখার নাম? 5। মানুষের শরীরের রক্তের গ্রুপ? 6টি। এই সাথে শেষ হয়ে গেল 1 মিনিট সময়। দেখে নিই কটি প্রশ্নের সঠিক উত্তর আমরা পেলাম। আমাদের কম্পিউটার বলছে বিশ্ব পরিবেশ দিবস 5 জুন, বাংলাদেশের বৃহত্তম সমুদ্র বন্দর চট্টগ্রাম সমুদ্র বন্দর, মুক্তিযুদ্ধে 11টি সেক্টর ছিল, ভারত মিয়ানমারের সীমান্ত হচ্ছে রাঙামাটি, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল 17টি, পৃথিবীর শক্তির প্রধান উৎস সূর্য, বেল্ট অ্যান্ড রোড চীনের কার্যক্রম, জুলিয়াস সিজার রোমান সাম্রাজ্যের সম্রাট ছিলেন, ভারত পাকিস্তান বিভক্তকারী সীমারেখা লাইন অফ কন্ট্রোল, মানুষের শরীরে রক্তের গ্রুপ 4টি প্রশ্নের সঠিক উত্তর পেয়েছি ফজলুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট বনশ্রী শাখা থেকে। অতএব তারা পেয়ে যাচ্ছেন 20 নম্বর। এবারে শেষ 1 মিনিট মানিকনগর মডেল হাই স্কুল ঢাকার জন্য। দেখা যাক তারা কত নম্বর তুলতে পারেন 50 নম্বরের মধ্যে। তৈরি? আপনাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। বিশ্ব নারী দিবস কবে পালিত হয়? 5। হাইফা কোন দেশের সমুদ্র বন্দর? হাইফা। মুক্তিযুদ্ধে কতজন সেক্টর কমান্ডার ছিলেন? 11 জন। বাংলাদেশের প্রথম জিআই পণ্য কোনটি? জামদানি শাড়ি। জামদানি জামদানি শাড়ি। শাড়ি। এটিএম এর পূর্ণ রূপ? এটিএম। অটোমেটেড টেলার মেশিন। পৃথিবীর নিকটতম গ্রহ? শুক্র। শুক্র। সার্কের উদ্যোক্তা কোন দেশ? 5। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? সম্রাট বাবর। সম্রাট বাবর। বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী সীমারেখার নাম? র্যাডক্লিফ সীমারেখা। মানুষের শরীরে কতগুলো হাড় আছে? 206টি। বিশ্ব নারী দিবস কবে পালিত হয়? 5। হাইফা কোন দেশের সমুদ্র বন্দর? হাইফা কানাডার সমুদ্র বন্দর। কানাডা সমুদ্র বন্দর। মুক্তিযুদ্ধে কতজন সেক্টর কমান্ডার? 11 জন।
11 জন। বাংলাদেশের প্রথম জিআই পণ্য জামদানি শাড়ি, জামদানি শাড়ি। এটিএম এর পূর্ণরূপ অটোমেটেড টেলার মেশিন, পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র, শুক্র। সার্কের উদ্যোক্তা কোন দেশ? ভারত। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা? সম্রাট বাবর, বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী সীমারেখা? র্যাডক্লিফ সীমারেখা, মানুষের শরীরে কতগুলো হাড়? 206টি। এর সাথে সাথে শেষ হয়ে গেল। 1 মিনিট সময় দেখে নি কতগুলো প্রশ্নের সঠিক উত্তর পেলাম। আমাদের কম্পিউটার কি বলছে? বিশ্ব নারী দিবস 8ই মার্চ। হাইফা ইসরায়েলের সমুদ্র বন্দর। সেক্টর কমান্ডার ছিলেন 16 জন। জিআই পণ্য প্রথম জামদানি শাড়ি। এটিএম অটোমেটেড টেলার মেশিন। পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র। সার্কের উদ্যোক্তা বাংলাদেশ ছিল। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর। বাংলাদেশ ভারত বিভক্তকারী লাইন র্যাডক্লিফ লাইন। মানুষের শরীরে হাড় আছে 206। দেখা যাচ্ছে 6টি প্রশ্নের উত্তর আমরা সঠিক পেয়েছি মানিকনগর মডেল হাই স্কুল থেকে। তারা পেয়ে যাচ্ছেন 30 নম্বর। এর সাথে সাথেই শেষ হয়ে গেল আমাদের আজকে প্রশ্ন উত্তরের পালা। এবার জানিয়ে দিই আমাদের সাথে কেমন করে যোগাযোগ করবেন। আমাদের সাথে যোগাযোগ করতে হলে, কোনো প্রশ্ন থাকলে, আমাদের প্রোগ্রাম দেখতে হলে, যে কোনো বিষয়ে আপডেটেড থাকতে হলে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুক পেজ হচ্ছে কুইজ সার্চ দিলেই পেয়ে যাবেন। আর যারা আমাদের কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে চান বাংলাদেশের বিভিন্ন স্কুল থেকে, তাদের জন্য বলে দিচ্ছি 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীতে পড়ুয়া 2 জন কুইজার, তাদের নাম, ঠিকানা, যোগাযোগের নাম্বার এবং তাদের অভিভাবকের নাম, ঠিকানা, যোগাযোগের নাম্বার সহ স্কুলের প্যাডে লিখে প্রধান শিক্ষকের স্বাক্ষর নিয়ে পাঠিয়ে দেবেন আমাদের কাছে। আমাদের ঠিকানা হচ্ছে প্রযোজক কুইজ 2025, কক্ষ নম্বর 3023, বাংলাদেশ টেলিভিশন, রামপুরা, ঢাকা। পাঠিয়ে দিন আপনাদের আবেদন, অংশ নিন কুইজ 2025-এ। দেখতে দেখতে চলে এলাম অনুষ্ঠানের শেষ প্রান্তে। জানিয়ে দিই কোন দল কত নম্বর পেল। দেখা যাচ্ছে মানিকনগর মডেল হাই স্কুল ঢাকার নুসরাত জাহান মিথিলা এবং ফারিয়া আফরিন শিফা, তারা দুজনে মিলে দলের জন্য অর্জন করছে সর্বমোট 85 নম্বর। অভিনন্দন মানিকনগর মডেল হাই স্কুল ঢাকা। ফজলুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট বনশ্রী শাখার রাশেদুল ইসলাম এবং রাকিন রাইয়ান আহমেদ, তারা দুজনে মিলে অর্জন করেছেন সর্বমোট 65 নম্বর। অভিনন্দন ফজলুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট ঢাকা। ধন্যবাদ আপনাদের দু দলকে চমৎকার করে আমাদের এই কুইজ প্রতিযোগিতায় অংশ নেবার জন্য। আর যে ব্যাপারটি আপনাদের বলতে চাই সেটি হচ্ছে, আমাদের অনেক শিক্ষার্থী আছেন যারা স্কুলে পড়ছেন কিংবা কলেজে পড়ছেন, তারা জোর করেন অভিভাবকদেরকে মোটর সাইকেল কিনে দেবার জন্য। মোটর সাইকেল চালানোটা অনেক আনন্দের, অনেক হিরোইক, কিন্তু যথাযথভাবে না চালানো কিংবা হিরোইজম দেখাতে গিয়ে কিংবা নিয়ম না মানার কারণে বাংলাদেশে প্রতি বছর অসংখ্য কিশোর তরুণ মৃত্যুবরণ করছেন। এমনও দেখা গেছে কিনে যেদিন দিয়েছেন তার পরের দিনই তার সন্তান মারা গেছে। জোর করে বাবা মাকে দিয়ে মোটরসাইকেল কিনে নেবার পরদিনই সেই সন্তান মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছে। আমরা চাই না আমাদের কোনো সন্তান মোটর দুর্ঘটনায় মারা যায়। সুতরাং যথেষ্ট পরিমাণ প্রাপ্তবয়স্ক না হয়ে এবং পেশাগত জীবনে পা না দিয়ে মোটরসাইকেল কেনার জন্য জেদ করা থেকে দয়া করে বিরত থাকুন। নিরাপদ থাকুন, সুস্থ থাকুন, তথ্যের সঙ্গে থাকুন, জ্ঞানের সঙ্গে থাকুন। হ্যাপি কুইজিং।